আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের প্রিয় মুখ জনাব আনিস আলমগীর আমাদের সঙ্গে, আপনাকে অনেক ধন্যবাদ যে সময় করতে পেরেছেন বলে। জনাব আনিস আলমগীর, আমরা কয়েকটা জিনিস খেয়াল করলাম যে গত দুদিন আগে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, 3 বারের মেয়র, 2 বারের পৌরসভার চেয়ারম্যান সেলিনা হায়াৎ আইভী, তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন। 12টা মামলা ছিল, জামিন পেয়েছেন। এই সবই এক ধরনের খবর, কিন্তু তার সঙ্গে যে জিনিসটা আপনাকে আমি একটু বলতে চাই, এটা হলো উনি সাংবাদিকদেরকে এই যে ওনার মুক্তি পাওয়া নিয়ে, সশরীরে মুক্তি পাওয়া নিয়ে বিচার বিভাগের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সরকারকে ধন্যবাদ দিয়েছেন। একজন রাজনৈতিক নেতা জামিন পেয়েছেন, জামিন পেয়ে মুক্ত হয়েছেন, এখানে সরকারকে ধন্যবাদ দিলেন। এটা নিয়ে অনেক রকম আলোচনা হচ্ছে, এক একজন এক এক কথা বলতেছে। আপনি এই ওনার মুক্তি পাওয়াটাকে কিভাবে দেখছেন এবং এই সরকারকে ধন্যবাদ দেওয়ার ব্যাপারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি মুক্তি পাওয়াটা খুবই আনন্দজনক একটা সংবাদ মনে করব। এটা ন্যায়ের সঙ্গে সম্পৃক্ত একটা বিষয়, কারণ অন্যায়ভাবে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। আপনি যদি জানেন যে 2024 সালের যে গণ অভ্যুত্থান হলো, তার প্রায় বছরখানিক পরে 25 মে তাকে আটক করা হয়েছিল। তার হিসাব করলে আপনি 13 মাস উনি জেলে ছিলেন এবং তার বিরুদ্ধে 12টা মামলা ছিল, একটা দুইটা না, এবং 12টা মামলায় তিনি ফাইট করে নিয়েছেন। আদালত থেকে, সর্বোচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। তো এই জামিনের পরে তো তার মুক্তি হতেই পারে। এখন আপনি যে প্রশ্নটা করলেন, সরকারকে কেন শুভেচ্ছা ধন্যবাদ জানাবে, এই বিষয়টা তো আমার ক্ষেত্রে হয়েছিল। আমিও তো সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম যখন কারামুক্তি পেয়েছিলাম। আমরা জানি যে কেন সরকারকে ধন্যবাদ জানাতে হয়। ধন্যবাদ এই জন্যই জানাতে হয় যে সরকারের ইচ্ছা ছাড়া কেউ বের হতে পারবে না। আদালত যতটাই আপনাকে মুক্তি দিক, উনাকে তো 12টায় দিয়েছিল, আমাকে 2টাতে দিয়েছিল, অনেকে আছে 13টা 14টাও আছে অনেকের, এবং অনেকের আবার একটা মামলাতেও রয়ে গেছে এখনো পর্যন্ত, সেটা দিচ্ছে না। যে দিলে কি লাভ, কারণ সরকার থেকে যদি কোনো আশার বাণী না থাকে, তো একটার পর একটা মামলায় টানতে হবে। মনে করেন আপনার 2টা মামলা আছে, আপনি জামিন হয়ে গেছে, আমি জানি এরকম আমার সাথে কথা হয়েছে, ইভেন আজকেও কথা হয়েছে যে 2টা মামলা জামিন হয়ে গেছে, এখনো জামিননামা জমা দিচ্ছে না। কেন জমা দিচ্ছে না? কারণ সরকার যে মুক্তি দিবে তার কোনো নিশ্চয়তা নেই। এটা আরেকটা মামলা দেবে, আরেকটা মামলা মানে সেটা লোয়ার কোর্ট, হাইকোর্ট করে আবার কয় লাখ টাকা শেষ। তো এইভাবে মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আইভী রহমান তো ভালো করে জানেন যে, আইভী রহমান না, সেলিনা হায়াৎ আইভী খুব ভালো করে জানেন যে ওনার এই মুক্তির পেছনে সরকারের হাত ছিল, সরকারের সহানুভূতি ছিল। তো সহানুভূতির প্রেক্ষিতে উনি মুক্তি পেয়েছেন এবং এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। সরকারকে ধন্যবাদ জানানো, এটাতে আমি দোষের কিছু দেখি না, এটা তো অন্যায় কিছু হয়নি। কারণ উনার মতো তো আরো অনেকে এখনো পড়ে আছে জেলে, যেমন আমি মুক্তি পেয়েছি, আমার মতো অনেকে পড়েছিল জেলে। তো তার মানে তাদের কি অধিকার নাই? তাদেরও তো অধিকার আছে। তো যখন এই জিনিসটা দেখে, আমার একটা রুমমেট এখনো জেলে আছে, আমি বাইরে আছি, এই যে আত্মতৃপ্তি, এই তৃপ্তিটা যেমন উনি অনুভব করছে, তেমনি তাদের জন্য ওনার সহানুভূতিও লাগে। সেই জন্যই আইভী একই সঙ্গে বলেছে যে আমার যে সরকার, মানে ব্যক্তিগত প্রতিক্রিয়া যেটা বলছিল যে বিচার বিভাগ এবং বর্তমান সরকারের প্রতি আমি কৃতজ্ঞ, একই সঙ্গে আশা প্রকাশ করছি যে মানবিক এবং একটা অন্তর্ভুক্তিমূলক সরকার গঠিত হবে, যেটা সবাইকে ধারণ করবে এবং কারাগারে থাকা অন্য নিরীহ নারীদের প্রতিও সহানুভূতি দেখানোর জন্য সরকারকে তিনি আহ্বান জানিয়েছিলেন। দেখেন, উনি অন্য নারীরা দিয়েছিল, ওইতে ফিলিংসটা ওনার রয়ে গেছে। আমি যেমন বলছি যে আমার রুমমেট গুলো আমার দীর্ঘদিন যাতে ছিল, আমি জানি তারা অন্যায় ভাবে ওখানে আছে। আমি 2 জনের নাম বলতেই পারি, একজন মশিউর, একজন সায়েন্স ল্যাবরেটরির কর্মকর্তা, আরেকজন ছিল সরকারের একটা ইয়েতে, এটা কি বলে, ডিবির একজন কর্মকর্তা, শাহেন শাহ। দীর্ঘদিন থেকে একই সঙ্গে ছিলাম, জানি তারা নিরপরাধ এবং একের পর এক মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে রেখে দিয়েছে। তো সেটাই ফিলিংসটা আর কি।
এটা। এবং আপনি যদি আবার যদি খেয়াল করে থাকেন যে ওনাকে কারামুক্তি দিয়ে তো একেবারে শেষ না। আমি জানি আপনি প্রশ্ন করবেন যে উনি রাজনীতিতে যাওয়া বা এখন পরিস্থিতি কি, সরকারকে ধন্যবাদ জানানো মানে কি সরকারি দলে যোগ দিয়ে দিচ্ছে কিনা। দেখেন, উনি যে রাজনৈতিক দল করেন সেটা তো এখন কার্যক্রম নিষিদ্ধ। তো কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় উনি কি করবেন? উনি কি রাস্তায় গিয়ে এখন ভাইবা মানে ইয়ে দেবেন, এটা কি বলে, আহ্বান জানাবেন, আসো রাস্তায় আসি আমরা আন্দোলন করি? সেরকম পরিস্থিতি তো তৈরি হয় না এবং এটা সম্ভাবনা। ওনার উপর কড়া নজরদারি রেখেছে, আমি যতটুকু গোয়েন্দা তথ্যগুলো সরকার বা মিডিয়াতে যতটুকু আসছে। মানে কারামুক্তির পর তিনি নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাসভবনে, যেটাকে চুনকা কুঠির বলে, অবস্থান করছেন এবং নারায়ণগঞ্জের জেলা পুলিশ তার সার্বিক নিরাপত্তা এবং তিনি যাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোন রাজনৈতিক কর্মকাণ্ড বা দলীয় পুনর্গঠনের মানে চেষ্টা না করেন তা নিশ্চিত করতে তার বাসার চারপাশে কড়া নজরদারি রেখেছে এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। তো সাদা পোশাকের পুলিশও ওই এলাকায় মোতায়েন রয়েছে। তাহলে আপনি বুঝেন যে উনি কি করতে পারেন। আর উনি তার উনি মানে থাকবেন। বলতে চাচ্ছেন যে এক জেলখানার থেকে আরেক জেলখানায় গেলেন? না ভাই, এটা জেলখানা বলবো না, এটা অনেক মুক্তির। যারা জেল থেকে বের হয় তারা জানে যে চার দেয়ালের মাঝখানে বন্দি থাকা আর মানুষের মধ্যে প্রিয়জনদের সাথে কথা বলার সুযোগ পাওয়া কমপ্লিট ভিন্ন। রাজনীতি তো দিন শেষ হয়ে যাচ্ছে না, রাজনীতি সময় সাপেক্ষ একটা ব্যাপার। বর্তমানে একটা সরকার এসেছে, তা আরেকটা সরকার আসবে এবং আওয়ামী লীগ যে নিষিদ্ধ করে রেখেছে, যে সমস্ত বোকারা ভেবেছে যে আওয়ামী লীগ সারা জীবন নিষিদ্ধ থাকবে এবং তারা নিষিদ্ধ কিভাবে করা যায়। আমি আজকে দেখছিলাম আরেকজনে বলতেছিল আইবি হচ্ছে ভালো আওয়ামী লীগের আর খারাপ আওয়ামী লীগের হচ্ছে শামীম ওসমান। তো শামীম ওসমানের ব্যাপারে আমরা শুধু বলছি, আইবির ব্যাপারে কেন বলছি না? আইবি যেন ক্ষমতায় না আসতে পারে, আইবি যাতে কিছু না করতে হবে, সেই ব্যাপারেও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তো সজাগ দৃষ্টি রাখেন, কিন্তু সময় তো পাল্টে দে না। আমরা তো এই যে তারেক রহমান আজকে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হলেন, এটাও কি তার নেতা কর্মীরা স্বপ্নে রাখে নাই যে একদিন আমাদের নেতা ফিরে আসবে, হবে? তেমনি আওয়ামী লীগের নেতা কর্মীরাও সেরকম ধারণা রাখেন যে শেখ হাসিনা একদিন ফেরত আসবে, দেশে আসবেন। আইবি রহমানের মতো নেত্রীরা, সাবের হোসেন চৌধুরীর মতো নেতা যারা আছেন বা অন্য যারা আছেন তারা হাল ধরবেন। তো সবার তো আশা আছে, কিন্তু সবকিছুর জন্য সময় দরকার। আরেকটা বিষয় আপনাকে বলি, আরেকটা বিষয় আমি খেয়াল করলাম যে বিশেষ করে আপনার জামাত এনসিপির কোন নেতার মধ্যে আমি একটা বিষয় খেয়াল করলাম, সেটা হলো তারা এখনই ভাবতে শুরু করেছে এবং বলাবলিও করছে যে আইবুর রহমানকে মুক্তি দেওয়া হয়েছে যে ওখানে নারায়ণগঞ্জে উনি যাতে আবার মেয়র ইলেকশন করতে পারে, এবং তারা বলতে চাচ্ছেন যে আইবুর রহমানের মেয়র ইলেকশন যাতে না করতে দেওয়া যায়, এরকম নাকি অনেক তথ্য প্রমাণ তাদের কাছে আছে। উনি নাকি নাকি কেন? সেটা তো চেষ্টা তারা করবেই। কারণ এই যে স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে যে ইয়েটা আপনার আইনগুলো, এগুলোতে একটা বিরাট ধরনের পরিবর্তন আনতেছে সরকার। এই পরিবর্তনের মধ্যে দুই তিনটা ধারা যুক্ত করে দিচ্ছে। একটা হচ্ছে যে আপনার অনলাইনে সাবমিট করা যাবে না, আগে যেটা ছিল অনলাইনেও করতে পারতেন আপনি, সেটা এখন করতে পারবেন না। তার মানে আপনি যদি নমিনেশন পেপার দিতে যান তখন আপনাকে ঠেঙ্গিয়ে মানে ওইখানে মারবে, আপনি নমিনেশন পেপার দিতে যাবেন না। দ্বিতীয়টা হচ্ছে যে ওখানে একটা ধারা সংযুক্ত করছে, আপনি এর মধ্যে কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য কিনা। তো এবং যদি বলেন যে না আমি সদস্য না, তাহলে আবার আপনার বিরুদ্ধে আবার ইয়ে দেবে যে কোন সালে আপনি ছিলেন সেই ডকুমেন্ট দিয়ে আপনার এটা বাতিল করে দেবে। তার মানে হচ্ছে যে তৃণমূল পর্যায়ে যারা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, সাধারণ সদস্য, সেগুলো তারাও সেন্ট্রালের যারা নেতা নেত্রীদের ইয়ের জন্য, অপরাধের জন্য, তারা নিরপরাধ হলেও এখানে অপরাধী হিসেবে চিহ্নিত হবেন, তারা ইলেকশন করতে পারবেন না। আমি জানি না এই ধরনের ইলেকশন কতটা সুফল বয়ে আনবে সরকারের জন্য, এবং এই যদি এই ধরনের ডিসিশনে যায় আওয়ামী লীগ তখন তাদের ভোটকে কি করবে, তারা আবার রাগ করে জামাতকে দিয়ে দেবে কিনা, বা তারা যদি যেতেই না পারে কি ধরনের ভোট করবে, সব স্ট্র্যাটেজির উপর নির্ভর করছে। এবং আমি আমি আরো বিস্মিত যে যারা এই ধরনের আইনগুলো করছে, আমরা তো দেখেছি অতীতে সিইসি সহ যারা ওইখানে ছিল তাদের কি পরিণতি হয়েছে, কিভাবে জুতার মালা দিয়েছে পাবলিক। পাবলিক না, আমি বলবো যে যার বিপক্ষ শক্তি যে আক্রোশ দেখিয়েছে,
যে ইনারা যারা এই সমস্ত আইন প্রয়োগ করবেন, তিনারা রাস্তায় খুব স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন দিন পরিবর্তন হয়ে গেলে, সেটা তো আমি বিশ্বাস করি না। এবং আমি তো আরো বিশ্বাস করি যে শুধু উনাদের উপর ছাড়বে না, উনাদের আওলাদদের উপরে যাবে, কারণ রাজনীতি এখন ওইদিকেই যাচ্ছে। এবং আরেকটা এই যে বিষয় হচ্ছে যে ওনারা এই ধরনের আইন করে বিএনপি কে বিতর্কিত করতেছে কিনা, বিএনপি কে মানে রাজনৈতিক ভাবে পঙ্গু করে দিচ্ছে কিনা সেটাও দেখতে হবে। কারণ স্থানীয় সরকার নির্বাচন আপনি যদি দলীয় প্রতীকে না করেন, তাহলে একটা সুযোগ দেন, যে সেই সুযোগটা হচ্ছে আওয়ামী লীগ যেটাকে নষ্ট করে দিয়ে গেছিল। দলীয় প্রতীকে নির্বাচন করার মাধ্যমে তাদের চেলাচুলা যেগুলো ছিল, চেলা চামুন্ডা, অত্যন্ত তৃতীয় শ্রেণীর এবং অত্যন্ত মানে কি বলবো, এগুলা মানে সমাজে যেগুলাকে নিকৃষ্ট হিসাবে চিহ্নিত হয়, ওই সমস্ত লোকগুলা দলীয় নমিনেশন দিয়ে ইলেকশন করেছে। তিনি আর কেউ ইলেকশন করতে পারে নাই। কিন্তু এই সমাজে আমরা কি দেখেছি, মেম্বার চেয়ারম্যান যারা অতীতে হয়েছে, তাদের একটা গৌরবময় অধ্যায় ছিল, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল। তো সমাজে তারা উচ্চ বংশীয় লোকজন ছিল, তারা তাদের কথা শুনতো, এরকম লোকজন ছিল, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল, স্কুল বা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল, টিচার যুক্ত ছিল, মোট কথা হচ্ছে সমাজের সম্মানিত ব্যক্তি ছিল। তো এই সম্মানিত ব্যক্তিগুলোকে মানুষ সম্মিলিতভাবে ভোট দিত, সে কোন দল করে সেটা বিষয় না। তো বিএনপি কিন্তু এবার এই একটা সুযোগ মানে তারা অর্জন করতে পারতো, দাও ইলেকশন, সেখানে সমাজে গণ্যমান্য ব্যক্তিরা উঠে আসুক, যার জনপ্রিয়তা আছে, সে কোন দল করে সেটা না। দলীয় মার্কায় নির্বাচন না হলে কিন্তু এটা একটা বিরাট সুযোগ ছিল যে বিএনপি একটা মানে সমাজ পরিবর্তনের। আমি জানি না সেটা হবে কিনা, এবং যদি না হয়ে থাকে সেটা বিএনপি যেমন দায়ী, তেমনি ইলেকশন কমিশনও দায়ী থাকবে। আচ্ছা, একটা জিনিস আপনি বললেন যে এই যে স্থানীয় সরকারে নানা ধরনের নিয়ম কানুন চেঞ্জ হচ্ছে, এবং কখনো নিষিদ্ধ দলের কোনো সদস্য ছিল কিনা তারা নির্বাচন অযোগ্য ঘোষণার যে একটা ব্যবস্থা হচ্ছে, এটা যদি হতে থাকে, এর মধ্যে আমরা দেখলাম যে আপনি দেখেছেন নিশ্চয়ই যে গোপালগঞ্জে প্রায় 1200 আওয়ামী লীগের নেতা কর্মী তারা কিন্তু মানে আপনার ফুলের তোরা আপনার বিএনপি এমপির কাছে দিয়ে হাতে তুলে দিয়ে তারা বিএনপিতে যোগদান করছে। তো তারা কি কেবল ভোটার হওয়ার জন্য যোগদান করলো না কেন? জানি না, আপনি যদি মনে করেন ইলেকশন করার সুযোগের জন্য হয়, তাহলে এটা স্ট্র্যাটেজি হতে পারে যে তারা যাতে ইলেকশন করতে পারে। কিন্তু তাদের বিরুদ্ধে তো আবার এই অভিযোগ আনতে পারে যে আইন করে রেখেছে, তুমি কোন নিষিদ্ধ দলের সদস্য কিনা, অতীতে ছিলা, তাহলে সেটা এবং দেখাতে পারে। সরকার সেটার কত টাকা অনুকম্পা তাদেরকে দেখাতে পারবে বা ছাড় দেবে আমি জানি না। বাট এই ধরনের যোগদান মানে এগুলো কোনো ইনসিগনিফিকেন্ট, এগুলো তো কিছু আসে যায় না। কারণ সরকার পরিবর্তন হলে কিছু তেলবাজ ধান্দাবাজ আর একটা দলে, ওই সরকারের দলে যাবে, তো এখন আরো নেচে নেচে যাবে, নিচে নেচে খাইতে যাবে, তাতে কিছু আসে যায় না। আপনি যখন পতনের আগে এরশাদ বা খালেদা জিয়া বা শেখ হাসিনা, তারা যদি একটা জনসভা করেছে, সেই সমস্ত জায়গাগুলো থেকে তাদের লোকের অভাব পড়েছিল? অভাব তো হয় না। এগুলো এসব অ্যারেঞ্জ গেমে কিছু আসে যায় না। মূল বিষয়টা হচ্ছে স্বতঃস্ফূর্ততা আছে কিনা এখানে। এগুলোতে স্বতঃস্ফূর্ততা কিছু আমি আছে বলে মনে করি না, কারণ এই সমস্ত ধান্দাবাজ লোক সবসময় থাকে, এক দল থেকে আরেক দলে যায়, এই যাওয়াই এদের ধর্ম।